আর ধারণা। কারণ গণতন্ত্র কখনো আসবে, কখনো যাবে। যখন আসবে, আমি কিশোর কাল থেকে এটি দেখে আসছি দেশে। কিন্তু আগ্রাসন এটা চিরস্থায়ী। আগ্রাসী শক্তিরা তার পার্শ্ববর্তী অথবা দুর্বল রাষ্ট্রের প্রতি তাদের আগ্রাসনের যে মনোভাবটা, এটা কিন্তু চিরস্থায়ী। এটা বদলায়, রূপ বদলায়, হয়তো পরিস্থিতি পর্যালোচনার মধ্য দিয়ে। এখন বাংলাদেশের যে আগ্রাসন বিরোধী যে আন্দোলনটা আমরা করব, আমাদের তিন দিকে একটি দেশ, সামনে বঙ্গোপসাগর। আধুনিক রাষ্ট্র এখন ভূখণ্ড আগ্রাসনের চেয়েও ভয়াবহ আরো অন্যান্য আগ্রাসন, অর্থনৈতিক, সাংস্কৃতিক, এই বিষয়গুলো যদি আমরা চিন্তা করি, তাহলে আজকে কিন্তু ভূখণ্ড দখলের পারা নাই। যদিও রাশিয়া ইউক্রেন দখল করার চেষ্টা করছে, কিন্তু আগের জমানায় তরবারির যুদ্ধ, এই ধরনের যুদ্ধ এসছে। বেশি যুদ্ধ রইল অর্থনৈতিক এবং মেরুদণ্ড ভেঙে দেওয়া, শোষণের মধ্য দিয়ে তাদের স্বার্থ অর্জন করা। এটা আমার রাজনৈতিক বিশ্লেষণ তাই করে। সুতরাং আজকে আমাদের দেশে অনেকভাবে পুঁজি বিনিয়োগ করে এবং সেই পুঁজির ব্যবস্থাটা হয় এইরকম। ছোটবেলা কাবলিওয়ালাদের দেখতাম, উঁচু লম্বা কাবলি ড্রেস, তো গ্রামটা যখন হাঁটতো ভয়ে ভয়ে তো ওরা মাঝে মাঝে কথায় কথায় বলতো যে আমি সুদ মানতে, আসল নেই মানতে। এই অর্থনৈতিক আগ্রাসন যারা টাকা ফেরত পাবে ঠিক হবে না, সেটা বড় কথা না। তারা ইনভেস্ট করবে এবং নিয়মিত সুদটা নিয়ে নেবে। এটা আমাদের এখানে। আবার সুদটা নিবে কত? আমাদের এখানে প্রকল্প ব্যয় ১,০০০ কোটি টাকা, প্রকল্পের নির্ধারণ হবে ৫,০০০ কোটি টাকা। সুদটা নিয়ে ৫,০০০ কোটি দিতে হবে জাতিকে। আর মাঝখান যে ৪,০০০ কোটি টাকা আছে, বর্তমানে যারা আছেন তারা এটা ভাগাভাগি করে খাবে। এবং এই ভাগাভাগিটা যে তাদের মধ্যে সীমাবদ্ধ থাকে তা নয়, এই ভাগাভাগির একটা অংশ সীমান্ত অতিক্রম করে এবং অতিক্রম করে কোথায় যায় জানি না। তবে আপনারা মনে করবেন না মুদ্রা পাচারের সাথে এই ভাগাভাগির সম্পর্ক। মুদ্রা পাচারটা কিন্তু আরেকটা সংক্রামক, যারা এদিকে অতিমাত্রায় যে ভাগ পায় এবং যেটা দেশে বিনিয়োগ করতে পারে না কালো টাকা হিসেবে, এই টাকাগুলো কিন্তু বিদেশে পাড়ি জমায়। তো যদি মতান্তরে ১০ লক্ষ ১৫ লক্ষ কোটি টাকা আমাদের দেশের বিদেশে ব্যাংকে জমা থাকে, তাহলে হিসাব করুন এই টাকা যদি এখানে বিনিয়োগ হতো তাতে কত কর্মসংস্থান হবে। আজকে আরেকটি প্রশ্ন আছে যে আমি জানি না কত লোক, কথা সত্য যে প্রতিবেশীদের অনেক লোক পাওয়া যায়, রাস্তাঘাটে ঘুরছে, ব্যবসা করছে, বড় বড় শপিং মলের বড় বড় দোকানদের সাথে স্লিপিং পার্টনার, তারা প্রকিউরমেন্ট করছে পণ্য, ওখান থেকে একটা লাভ নিচ্ছে এবং মাসের শেষে এখানে বিক্রিত মালের উপর থেকে আরেকটা নিচ্ছে, কোনোটা লিখিত, কোনোটা অলিখিত। এই কিন্তু কথাগুলি আমাদের কানে আসে এবং তারা নানা ধরনের ফেরি করে, রাজনৈতিক ফেরি পাশাপাশি ব্যবসা বাণিজ্য আর বিভিন্ন ব্যবসা কেন্দ্রে তাদের আনাগোনা, এর মধ্য দিয়ে যত লক্ষ্য দাঁড়ায় সব টাকাই কিন্তু যায় কিসে? বৈধভাবে না। বৈধভাবে কাজে যে আমাদের ইন্ডিয়া ভাই বললেন, উনি একজন অর্থনীতিবিদ, বৈধভাবে যদি আপনি অন্য দেশে রোজগার করেন সব টাকা কিন্তু দেশে পাঠাতে পারবেন না। আপনার রোজগার, আপনার খরচ যার বাইরে একটি অংশ আপনি মাতৃভূমিতে পাঠাতে পারেন, সবাই আসলে পাঠাতে পারেন না। কিন্তু এই যে এরা টাকাটা পাঠাচ্ছে, কত টাকা পাঠাচ্ছে হুন্ডির মাধ্যমে, সেটা তো আমাদের জানা নেই। সংখ্যা কত হবে সেটা অনুমানসিদ্ধ। কিন্তু একটা কথা কিন্তু পত্রিকায়, এই যে আমরা পণ্য বর্জন বলছি, আমার একটা শব্দ এখানে গুরুত্বপূর্ণ মনে হয়। আমাদের সাহেবটি বললেন যে ভারতে একটা পণ্য মেড ইন বাংলাদেশ, দিস ইজ বাংলাদেশের যে সরকার মেড বাই ইন্ডিয়া বা মেড ইন ইন্ডিয়া,
এই পণ্যটা বর্জনটি অতি জরুরি। অর্থাৎ এটা সবচেয়ে নিকৃষ্ট পণ্য ভারতের এই বর্তমান সরকার এবং আপনি এই পণ্যটা যদি সঠিকভাবে বর্জন করতে পারি, বাকি পণ্যগুলি কিন্তু এমনি এমনি চলে যাবে। কারণ মানুষের সচেতনতা বোধ বাড়ছে। ফুডের উপর ছোট ছোট শিশুরও খবর রাখে। এখন দেখবেন বাজারে বিভিন্ন এই যে ওয়ান স্টপ মলে যান, অনেক ইন্ডিয়ান জিনিস পড়ে আছে। 10,000 ভিসা বই বাংলাদেশের 26টি কেন্দ্রে রিসিভ হয়। প্রতি বইয়ের সাথে 800 টাকা ফিস জমা দিতে হয়। ভিসা অ্যালাউড অর নন অ্যালাউড, দ্যাট ইজ অ্যানাদার থিং। তাতে দেখা যায় 80 কোটি টাকা প্রতিদিন, আর 3/8 240 কোটি টাকা 12 দেওয়া পূরণ দিলে দেখেন এত টাকা শুধু এই পাসপোর্ট থেকে তারা রোজগার করছে। এখন এই ভিসাটা নিয়ে যদি আপনি সীমান্ত অতিক্রম করেন, তাহলে ভাড়া আছে, ওখানে থাকা আছে, ওখানে খাওয়ার ব্যাপার আছে, চিকিৎসার ব্যাপার আছে। আবার চিকিৎসার শেষে আমরা তো একটু বিদেশি টাইপের লোক, ভেরি চুজি। ইন্ডিয়ান হাই কমিশনার বিনা সিদ্ধি বলছিল ইউ পিপুল ভেরি চুজি, মানে অর্থাৎ আমরা একটু কাপড় চোপড় একটু হাওড়াত করেও হলেও ঘি খাইতে চাই, ঋণ করেও হলেও ধার করে হলেও ভালো কাপড় পরতে চাই, সেই স্বভাবটা তো আছে। সব কিছু মিলে না। আপনি হিসাব করেন বৎসরে যে কত কোটি টাকা শুধু এই চিকিৎসা খাতের মাধ্যমে ভারতবর্ষে যাচ্ছে, সেটা তো বোধভাবে যাচ্ছে না। ইউ নিড $200 or $300 ফর পাসপোর্ট এন্ডোর্সমেন্ট করা একটা ভিসার জন্য। বাট এটা আপনি লাখ লাখ টাকা নিয়ে যাচ্ছেন, ডলার নিয়ে যাচ্ছেন বা হুন্ডিতে নিয়ে যাচ্ছেন, এই টাকার হিসাবটা কীভাবে করবেন? এবং প্রতিটি মানুষ গড়ে গেলে কত টাকা খরচ হয়? মিনিমাম 50,000। তাহলে আজকে যদি আমরা ফোন করি যে দেশে যাবো না, তাহলে দেখবেন ওখানে হোটেলের ব্যবসা শেষ, খাবারের দোকান শেষ, কাপড়ের দোকান শেষ, আর ডাক্তাররা দৌড়ে ঢাকায় বসে চিকিৎসা করতে। কিন্তু এই জন্য তো জাতীয়তাবাদী চেতনা বোধ দরকার, তাই না? রাজনীতি মানেই সবাই দেশপ্রেমিক, আমি স্বীকার করি না। আবার রাজনীতি মানেই সব দুষ্কৃতিকারী হাসিনার মতো ভাষায়, ওটা তো বিশ্বাস করার কোনো কারণ নাই। তাই রাজনীতিতেও কিন্তু সুবিধার জায়গা আছে। কে কি রাজনীতি করেছে তার জন্য, কিন্তু দেশের জন্য রাজনীতি করাটা অত্যন্ত কঠিন। সব কিছু ত্যাগ যে স্বীকার করতে পারবে, সেই দেশপ্রেমীদের জন্য রাজনীতি বিশেষ করে মানুষের কাছে বিবেচিত হবে। আমি উপবাসী সে রাজনীতি কিশোরকাল থেকে গুণাবতীর সাথে একমত। আমাদের স্বভাবের পরিবর্তন করতে হবে। আমরা স্বদেশী জিনিস, স্বদেশী পণ্য ব্যবহারে আমাদের মধ্যে একটা গর্ববোধ থাকা উচিত, অহংকার বোধ থাকা উচিত। আমরা দামি জিনিস পড়ি, আমেরিকা ঘুরে বাংলাদেশের শার্ট খুলে দেখি মেড ইন বাংলাদেশ, অথবা এতখানি ঘুরে 400 গুণ দাম বেশি হয়ে আসে। কেন? যে শার্টটা বাংলাদেশে তৈরি হইতে পারে, সেই শার্টটা আমি বাংলাদেশ থেকে না কিনে না বানিয়ে আমি আমেরিকা থেকে ঘুরে আসলে চাই না। সুতরাং এখন উৎপাদনের ক্ষেত্রে এবং ক্রেতাদের যদি আগ্রহ থাকে, আমাদের কিন্তু অনেক ক্ষেত্রে উৎপাদনকারীরা এবং তারা ভালো ভালো পণ্য তৈরি করছে, ভালো পণ্য তৈরি করছে। এবং এবার তো ইসলামপুরে আমি গেছিলাম ঈদের আগে, 1,500 এই অবস্থা হয়, বাংলাদেশের রাজনীতিতে হাসিনা যাবে না, যাবে, যেতেই হবে। ভারত পারবে না রাখতে। কেন? দেখবেন একটা ঘর হঠাৎ করে করেছে, ঝড় নাই, বৃষ্টি নেই, কেউ ধাক্কাও দেয় নাই, কারণ ঘরের খুঁটিগুলি বাসে এবং খড়ি মরির বেড়া, বোঝা যায় না ভিতরে যে ঘরে ধরা থাকে। হঠাৎ করে একটু টাচ করলে ঘরটা ভেঙে পড়ে যায়, সবাই কি হলো? পরে দেখে যে উড়ুদের সব ছিল। সুতরাং এই সরকার উন্নয়ন দ্বারা আক্রান্ত, অর্থনীতি যেখানে থাকে না ঠিক, দেশের অবস্থা যেখানে এই অবস্থা, সেখানে যেমন ফট করে ঘরটা পড়ে গেছে, কারণ কি হইল? জ্বর নাই, তুফান নাই, ওকে করতেই হবে, ওটিকে থাকতে পারে। তৎপরতা ছিল না ভোটারদের ব্যাপারে। ভোটাররা একেবারে জ্বরের মতো আগ্রহ ত্যাগ করছে
ভোট জিনিস নাই এবং সিল ছাপ্পর মাইরা সুযোগ দেওয়ার যেখানে সুযোগ হচ্ছে তাতেও হয়তো নির্বাচন কমিশন তার ইজ্জত রক্ষার্থে একটু বাড়াতেও পারে। কিন্তু আমি সারা দিন কালকে কমপক্ষে 170 থেকে 80টা কেন্দ্র আমি একদম প্রত্যক্ষ খোঁজ ভিডিওর মাধ্যমে আমি নিয়েছি। আমি কয়েকটা ছেলে নামিয়ে দিয়েছিলাম। সবাই তো রাজনীতি করে না, রাজনীতি করার ছেলে তো ছেলে পেলে আছে, ওদের কাছে নাম্বার দিয়ে ভিডিও করার মতো দেখলাম, পর্যবেক্ষণ করলাম। সুতরাং ভোটাররা ভোট কেন্দ্রে যায় না, যাবে না। ওরা শব্দযোগ্য জনক হল, ওরা নিজেদের ভোটারদেরই কেন্দ্রে নিতে পারে, অর্থাৎ আমাকে বেদানা তাদেরকে কেন্দ্রে নিতে পারে না। তো সো দ্যাট দে অপোজ দেমসেলস, যে আওয়ামী লীগের যারা তারাই অপোজ করতেছে হাসিনাকে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি ভোট বর্জন ইত্যাদির মধ্য দিয়ে। ঠিক আছে, আমরা তো আসি যে সুতরাং চারিদিকে কাটাতারের ব্যাপার বেড়া। আগে নাম ছিল বিডিয়া, ওই পর্যন্ত সে বলতে পারবেন বিডিআর মানে কি, বাংলাদেশ টাইগার, এখন হলো বিজেপি বর্ডার গার্ড টাইগার নেই। এই কারণে সীমান্ত হত্যা পাচ্ছেন, ফেলানির কথা বলছেন, ফেলানির বললাম বাংলাদেশ কারাগারে চলছে। এই কারাগারের বেড়া থেকে বাংলাদেশকে মুক্ত করা, স্বাধীন করা। আমি বলছি পরাধীন না হলো আমরা স্বাধীন না, আমাদের সার্বভৌমত্ব নাই এ কথা না বলবো আমরা সার্বভৌম না। যেখানে রাজসাক্ষী দিলেন, এখানে বলছিলেন একজন বক্তা যে ওবায়দুল কাদের, ভারত যদি না থাকত পশ্চিমা বিশ্বের ষড়যন্ত্রে আমরা নির্বাচনটা করতে পারতাম না। এ ব্যাপারটা তাহলে রাজসাক্ষী তো বলছে ভারত প্রতি ওদের আর কোনো সম্ভব নাই। তো সুতরাং গণতন্ত্র বাই দ্য পিপুল, ফর দ্য পিপুল, অফ দ্য পিপুল। আর এই সরকার বাই দ্য ইন্ডিয়া, ফর দ্য ইন্ডিয়া, অফ দ্য ইন্ডিয়া। সবাইকে ধন্যবাদ।